মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার এই পর্বে আমি মাননীয় সদস্য জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম ৯-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যখন এই বক্তৃতা দিতে উঠছি, এখানে দাঁড়িয়েছি, তখন মনে পড়ছে আর কয়েক ঘন্টা পরেই সেই ৭ই মার্চ আসবে। যে ৭ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অগ্নিঝরা মার্চ, ৭ই মার্চের ভাষণ ছিল এই জাতির জন্য একটি মুক্তি সনদ, ম্যাগনা কার্টা, এবং তার ভিত্তিতেই পরবর্তীকালে রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাই ৭ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতার ঘোষক আমাদের প্রাণপ্রিয় নেতা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে ৩০ লক্ষ শহীদের আত্মদান এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার রক্তমাখা সূর্যকে অবগাহন করেছিলাম। তাদের সবার প্রতি জানাচ্ছি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তা নাহলে আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আমাদের ছিল না। মহামান্য রাষ্ট্রপতি সংসদের রেওয়াজ অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিনেই বক্তৃতা দিয়েছেন। ১১৯ পৃষ্ঠার একটি নাতি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। সে বক্তব্যে তিনি তুলে ধরেছেন সরকারের সফলতার কথা। আমরা জানি যে সরকারের অনেক সফলতা আছে এবং এই সরকারের সময় সর্ববৃহৎ একটি বাজেট হয়েছে। ৩,৪০,৬০৫ টাকার একটি বাজেট হয়েছে সর্ববৃহৎ এই পর্যন্ত, এবং গত ৫ বছর ধরে এডিবির গ্রোথ 6.5% হচ্ছে। এই বছর 7.11% হয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম ১৪৬৫তে উন্নীত হয়েছে। আমাদের গড় আয়ু গত ৭১ সালে ছিল মাত্র ৪৭ বছর এবং গত ৪৫ বছরে এই গড় আয়ু হয়েছে আমাদের ৭১ বছর, এবং এটা পৃথিবীতে সবচেয়ে বেশি। আর পৃথিবীর গড় আয়ু হয়েছে গত ৪৫ বছরে মাত্র ১২ বছর বেড়েছে অন্য অন্য দেশে। সেদিক থেকে আমরা এগিয়ে আছি। আমাদের দারিদ্র্য সীমা 23.৫%-এর নিচে চলে আসছে। আমাদের অর্থনীতির অন্যান্য প্যারামিটারগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এক্সপোর্ট আর্নিং হচ্ছে $34.3 বিলিয়ন। এসব অনেক সুন্দর কথা, অনেক রোজি পিকচার উনি তুলে ধরেছেন। কিন্তু আমাদের রেমিটেন্স বেড়েছে 14.93। কিন্তু আমাদের একটা কথা স্বীকার করতে হবে, উনি যখন এইসব কথা বলেন তখন মনে পড়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আমাদের সময় প্রথম গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটে। মাত্র ২৫০টি গার্মেন্টস ছিল এবং মাত্র কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক ছিল। গার্মেন্টস একসময় দেখা গেছে এটা বন্ধ হয়ে ১১০টিতে পরিণত হয়েছিল। তারপর উনি ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দিয়েছিলেন এবং উনি বন্ডেড ওয়ারহাউস করেছিলেন, যে কারণে আজকে গার্মেন্টস ২৫০টি থেকে আজকে ৫,০০০ গার্মেন্টস হয়েছে। আজকে ৪০ লক্ষ নারী এবং ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেন, তার মধ্যে অধিকাংশ হচ্ছে নারী। এই অবদান কিন্তু জাতীয় পার্টি সরকার থেকে শুরু হয়েছে এই উন্নয়নের ধারা, তারই ধারাবাহিকতা কিন্তু চলছে। মাঝখানে বিএনপি এসে অগ্নি সন্ত্রাস করে, লুটপাট করে এবং দেশে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করে এই উন্নয়নের গতিধারকে বন্ধ করে দিয়েছিল। আমরা যে আজকে এক্সপোর্ট নিয়ে গর্ব করি, এই এক্সপোর্টে কিন্তু তার অবদান। আমরা যে রেমিটেন্স দিয়ে বন্ধ করি, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, এই শ্রমবাজারকে ওপেন করেছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির সরকার। তারা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে এত রেমিটেন্স আসতো না, এবং এখন আজকে আমরা মধ্যপ্রাচ্য থেকে 14.93 বিলিয়ন ডলার পেয়েছি গত বছরে। এইটার পিছনে আপনি জানেন, আজকে যদি আমি বীজ বপন করি, এই ফসল খাবে, এই ফল খাবে আমার সন্তানেরা, আমার পরবর্তী প্রজন্ম। উনি সেই বীজটা, উন্নয়নের বীজ বপন করে গিয়েছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। তা উনি এদেশের মহান সংস্কারক এবং উনি এই দেশের উন্নয়নের অগ্রপথিক ছিলেন। তার আগে জিয়াউর রহমান শুধুমাত্র খাল কাটা করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন। জিয়াউর রহমানের সময় 18টি কূপ হয়েছিল, উনি এসে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং সেনাবাহিনীকে একটি মর্যাদাশীল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন। এবং আজকে আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিদেশে যাচ্ছে, সেখান থেকেও
আমাদের এখানে ইনকাম আসছে, রেমিটেন্স আসছে, ইউএনএ যাচ্ছে। সর্বপ্রথম 1988-এ তখন ছিল ইউনিমকে সৈন্য পাঠিয়েছেন পল্লীবন্ধু হোসেনদের সাদেম তার জাতীয় পার্টির সরকার। এভাবে প্রতিটি জায়গায় কিন্তু আমাদের উন্নয়ন স্বাক্ষর আমরা রেখেছি এবং তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান সরকার আরও সামনের দিকে গেছেন। আমরা 200 বছরের ঔপনিবেশিক যেই প্রশাসনিক কাঠামো তাকে ভেঙে চুরমার করে দিয়ে আমরা 21টি জেলার জায়গায় 64 জেলা করেছি পল্লীবন্ধু সাদের নেতৃত্বে। আমরা কেউ সেখানে কেন্দ্র করিনি। ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, এরা সব ব্রিটিশ উপনিবেশ ছিল। উপজেলা বলতে কোনো পদ্ধতি সেখানে নাই। সর্বপ্রথমবারের মতো উনি উপজেলা করে গ্রামীণ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছিলেন এবং পল্লীবন্ধু সাদের স্লোগান ছিল 800,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এবং তারই ধারাবাহিকতায় উপজেলায় উনি এলজিইডি করেছিলেন, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন যারা পল্লীর আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ আছেন তারা যে রাস্তার কাজ করেন, সে কাজ করেন এলজিইডি ডিপার্টমেন্ট দিয়ে। এর নামে এর আগের কোনো ডিপার্টমেন্ট ছিল না। ইট ওয়াজ দ্য ক্রিয়েশন অফ হোসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি। তারই ধারাবাহিকতা এখন উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী ধরে গেছেন, সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি পুল জাতীয় পার্টি আমলে হয়েছে। এমনকি আপনার ওই যমুনা সেতু, সেই যমুনা সেতুতে আমরা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে ফান্ড দিচ্ছিল না, বলছে যে তোমাদের কোনো ফান্ড নাই, এটা লাভবান হবে না, ফিজিবল হবে না। তখন উনি যমুনা সারচার্জ দিয়ে 600 কোটি টাকার উনি ফান্ড রেজ করেছিলেন। তারপর উনি সেখানে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন পল্লীবন্ধুদের সার। সেই ভিত্তিতে যমুনা সেতু পরবর্তীকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে উদ্বোধন করেছেন। উনি এখন চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওনাকে সাধুবাদ জানাই। চ্যালেঞ্জ দিয়ে উনি পদ্মা সেতু করেছেন এবং পদ্মা সেতু কাজ করেছেন। আমরা আশা করি পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাব, আগামী 1 বছর পরে আমরা যাব। এবং এই সরকারের আমলে খাদ্যে আমরা উদ্বৃত্ত হয়েছি। আমরা এখন প্রায় আমাদের 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদিত হয়। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, কারণ ভালো দিকগুলোকে ভালো বলতে চাই, খারাপ দিকগুলোকে তুলে ধরতে চাই। একই সাথে আমরা মাছ প্রোডাকশনে, সুইট ওয়াটার ফিশে আমরা পৃথিবীতে 4th ইন দ্য ওয়ার্ল্ড এবং আমরা সবজি প্রোডাকশনে 3rd ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আমরা পৃথিবীর 7ম বৃহত্তম উৎপাদনকারী দেশ এবং আমাদের গোয়াবাত অর্থাৎ পেয়ারাতে আমরা 9ম বৃহত্তম উৎপাদনকারী দেশ পৃথিবীতে। এই সব কিছু আমরা মনে করি যে দেশে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে, পলিটিক্যাল স্টেবিলিটি আছে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্টগুলো নিতে পেরেছেন এবং দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং মধ্য দেশের দিকে নিয়ে যাচ্ছেন। সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাট এগুলো বলার পরও মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই 119 পৃষ্ঠার বইয়ে এই কথাগুলো তুলে ধরেছেন। এটা আমার কথা নয়, এবং সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন। কিন্তু কি সরকারের কোনো ব্যর্থতা নাই? শুধু এইসব ইন্ডিকেটর ঠিক থাকলে কি দেশ সামনের দিকে যায়? আমরা যদি দেখি যে ইকোনমিক ইন্ডিকেটরগুলো ভালো আছে, অফকোর্স মোস্ট অফ দেম আর ভেরি গুড, বাট এভরিথিং ইজ ফাইন ইন দ্য কান্ট্রি? আমরা কি বলবো সেটা? আমরা যদি দেখি ক্যাপিটাল মার্কেটের দিকে, শেয়ার মার্কেট দিকে, শেয়ার মার্কেট তছনছ হয়েছে এই সরকারের সময়, গত সরকারের সময়। সেই শেয়ার মার্কেট এখনো রিভাইভ করা যায়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে রিমডেলিং করা হয়েছে, রিঅর্গানাইজ করা হয়েছে। যারা শেয়ার মার্কেট লুটপাট করেছেন এবং তার জন্য একটা মাননীয় প্রধানমন্ত্রী কমিটি করেছিলেন, ইব্রাহিম খালেদ কমিটি। সেই কমিটির রিপোর্ট আমরা যারা সংসদ সদস্য আমরাও জানি না, দেশের মানুষ কোত্থেকে জানবে। এখনো কিন্তু শেয়ার মার্কেটে মানুষ ইনভেস্ট করতে ভয় পায়। কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন শেয়ারের সূচক বাড়ছিল, সবাইকে ওয়ার্নিং দিয়েছেন যে আপনারা না বুঝে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। তার মানে কি? তার মানে শেয়ার মার্কেট ইজ নট স্টেবল, ইট ইজ নট স্টেবল, ইট মে ক্রাশ এনি টাইম। এটা উনি ইন্ডিকেশন দিয়েছিলেন। তার মানে শেয়ার মার্কেট ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার অফ গুড ইকোনমিক অর স্টেবল ইকোনমিক সিচুয়েশন দ্যাট ডাজন্ট এক্সিস্ট অ্যাট অল। তারপর আসলে আপনি মানি মার্কেটে। মানি মার্কেট মানে হচ্ছে আমাদের ব্যাংকগুলো। এই মানি মার্কেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি অফ দ্য কান্ট্রি। এই মানি মার্কেট কী দেখি, আমি 2-3 দিন আগে আমাদের এক পত্রিকায় বেরিয়েছে যে আমাদের পত্রিকা আমি এখন দেখাচ্ছি না, সেটা হচ্ছে টোটাল আমাদের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে, আমাদের টোটাল পরিমাণটা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকার বাজেট, 1 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। তার মধ্যে 42,000 কোটি টাকা আমরা অবলম্বন করেছি, সরকার অবলম্বনে রাইট অফ করেছে। মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই। আপনার
এই যে ব্যাংকগুলোর টাকাটা কার থেকে আসে? এটা তো সরকার দেয় না, এটা ডিপোজিটার্স মানি। যারা ডিপোজিট করে তাদের টাকা দিয়ে ব্যাংকগুলো চলে, তাদের টাকা দিয়ে ব্যাংক রিল্যান্ডিং করে। এবং সেখানে 42,000 কোটি টাকা উনি রাইট অফ করে দিলেন। এটা কার টাকা? গরিব মানুষের টাকা, সাধারণ ডিপোজিটের টাকা। এই অধিকার কি কেউ মাননীয় অর্থমন্ত্রীকে দিয়েছে? কেউ কি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে? বাট সেটা করা হয়েছে এবং সেটা মিলে প্রায় 1,00,000 কোটি টাকা এখন হচ্ছে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। তাহলে কি বলবো যে অর্থনীতি খুব শক্তিশালী আছে? আমরা বহু আগে আমরা মধ্য দেশে যেতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে 2021 সালে আমরা যাব, তার আগেও যেতে পারতাম যদি আমরা এই ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ করতে পারতাম, যদি শেয়ার মার্কেটের সেই রাহাজানি, সেই কি ডাকাতি যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে অবশ্যই আমরা পারতাম। আমরা এখন দেশে কি দেখছি? আমরা অনেক প্রাণোদানা দিচ্ছি, আমরা ডিফারেন্ট ইকোনমিক জোন করতেছি, ফ্রি ইকোনমিক জোন, কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি আসছে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই দেশে, ধরতে গেলে নাই। আপনি ফরগেট অ্যাবাউট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আপনার লোকাল ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। লোকাল একজন এন্টারপ্রেনার যখন সে একটা শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে যায়, তখন সে প্রথমেই সেখানে আপনার বিদ্যুতের কানেকশন পায় না, গ্যাসের কানেকশন পায় না, তার আবার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, সেখানে যাওয়ার রাস্তাগুলো ঠিক মতো নাই, এবং সেই জন্য সেখানে কোনো ইনভেস্টমেন্টও হচ্ছে না। এবং যদি লোকাল এন্টারপ্রেনাররা এবং যারা আমাদের দেশীয় পুঁজিপতিরা বা উঠতি পুঁজিপতিরা তারা যদি ইনভেস্টমেন্টের সুযোগ না পায়, তাহলে যতই বিদেশ থেকে আপনি ডাকেন তারা কি আসবে? সেই কারণে গত বছরও কিন্তু আমি বলেছি বাজেট বক্তৃতায়, এফডিআর অলমোস্ট নীল, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর দেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না। কারণ কোথাও গ্যাস দিতে আমরা পারছি না, কোথাও আমরা ইলেকট্রিসিটি দিতে পারছি না। এখন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, এটা ঠিক, কিন্তু ইন রিয়েলিটি পিক আওয়ারে অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা কত থাকে? 9 থেকে 10,000 মেগাওয়াট। কেন আপনার বাকিগুলো আমরা দিতে পারছি না? কারণ বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, আপনার জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে যেতে হবে। আমরা জেনারেট করছি কিন্তু আমরা সেটা ট্রান্সমিট করতে পারছি না, কারণ ট্রান্সমিশন লাইনগুলো এখনো হয়নি। আমরা ডিস্ট্রিবিউশন করতে পারছি না, তাই বিদ্যুতের সংযোগও পাওয়া যাচ্ছে না। গ্যাসের জন্য আপনার ক্রস কান্ট্রি গ্যাস পাইপলাইন এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, যে কারণে অনেকগুলো গ্যাস ফিল্ড আমরা নতুন নতুন সরকার আমলে আমরা রিডিসকভার করেছি বা ডেভেলপ করেছি, কিন্তু ক্রস কান্ট্রি গ্যাস লাইন না হওয়ার কারণে আমাদেরকে অনেক সময় আমরা গ্যাসের কোনো কানেকশন পাচ্ছি না। যে অনেক তদবির আমাদের কাছে আসে গ্যাসের কানেকশন জন্য সুপারিশ, আমরা বলি যে কোনো লাভ হবে না, বলে তবু আপনি লিখে দেন একটু যে পাই কি না, তারপরে পায় না। তাহলে গ্যাস আর ইলেকট্রিসিটি না থাকলে, আপনি ইনফ্রাস্ট্রাকচার না থাকলে আপনি কীভাবে ডেভেলপমেন্ট করবেন? হোয়াট আর দ্য প্রি কন্ডিশন অফ এ ডেভেলপমেন্ট? এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি অ্যান্ড দ্য গুড ল অ্যান্ড অর্ডার। এই চারটা যদি আপনি মানুষকে দেন, দে উইল চেঞ্জ দেয়ার লাইফ। কিন্তু সেখানে আমরা এডুকেশনে পরে আসছি, ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত ভালো নাই। আমি কি বলবো, আপনার রাস্তাঘাটে চলতে তো ভয় লাগে। এবং গত পরশু ইউএনের একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট গত 1 বছরে বাংলাদেশে হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ রাস্তায় আমাদের গাড়ি সবচেয়ে কম, আমেরিকার সবচেয়ে বেশি, সেখানে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আমাদের কাছে সবচেয়ে বেশি হচ্ছে। গত 21 দিনে 200 জনের বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটা কি অ্যাকসেপ্টেবল সিচুয়েশন? আমি ডেভেলপমেন্ট করছি, রাস্তা বানাচ্ছি, কিন্তু রাস্তা যখন মানুষ যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আবার যখন সেই অ্যাক্সিডেন্টের শাস্তি হচ্ছে, আবার যখন আইন আদালত কঠোর ব্যবস্থা নিচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই বা যারা দায়ী, তখন আবার ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা। আবার সেই ধর্মঘটে আমরা শুনতে পাচ্ছি যে সরকারের মন্ত্রীরা পর্যন্ত যুক্ত আছে, যে পত্রিকা এসছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, এবং এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল সিচুয়েশন না, এবং এটা কোনোভাবেই আমরা করতে পারি না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই পুরো বইতে এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো কথা নাই। আপনি জানেন যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক অফ এনি গভর্নমেন্ট টু জেনারেট দ্য জব, টু ক্রিয়েট জব ক্রিয়েশন। এই বইতে জব ক্রিয়েশনের কোনো কথা নাই। আজকে আমাদের দেশে এখন 135টা বিশ্ববিদ্যালয় আছে, এবং তার মধ্যে 100টা হচ্ছে প্রাইভেট সেক্টরে, 35টা হচ্ছে পাবলিক সেক্টরে। এবং এগুলো কোনো, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, এবং এখানে অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আছে। আমাদের প্রাইভেট দূরের কথা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পর্যাপ্ত ফ্যাকাল্টি নেই,
পর্যাপ্ত লাইব্রেরি নাই, পর্যাপ্ত টিচিং স্টাফ নাই, তাহলে আমরা যে মাশরুম গ্রোথ অফ একাডেমিক ইনস্টিটিউশন, এই যে ইউনিভার্সিটিস, এটা যে কী লাভ? যে আমরা আত্মতুষ্টি পেতে পারি, সেলফ কমপ্লেসেন্সি পেতে পারি, কিন্তু মানুষের কোনো উপকার হচ্ছে না, শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। এবং তারপর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বেরোচ্ছে, তারা কি করছে? তারা দেখে নাইদার স্পিক বাংলা নর স্পিক ইংলিশ। না তারা বাংলা বলতে পারে, না তারা ইংরাজি বলতে পারে, না তারা বাংলা 2 লাইন লিখতে পারে, না তারা ইংরাজি লিখতে পারে। আমার কাছে বহু লোক চাকরির জন্য আসে, যে আমি MBA করেছি, BBA করেছি অমুক ইউনিভার্সিটি থেকে, আমি নাম বললাম না। আমি বললাম যে ঠিক আছে, কি করতে হবে? বলে একটা চাকরির দরকার। আমি বললাম যে তাহলে তুমি একটা চাকরির দরখাস্ত লিখে নিয়ে আসো, আমি সেটার উপর রিকমেন্ড করে দেবো। কিন্তু তারা চাকরির দরখাস্ত বাংলাও পারে না, ইংরেজিও পারে না। মানে হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ জব দে ডোন্ট নো। দিস ইজ দ্য এডুকেশন, দিস ইজ দ্য মানে কি বলবো, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন। আগে আমার পাশে ডাকসুর প্রাক্তন ভিপি, আমার সামনে ডাকসুর প্রাক্তন সাধারণ সম্পাদক, এবং উনি মেনন ভাই, যিনি আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এর আগে তোফাল ভাই চলে গেছেন, 69 গণঅভ্যুত্থানের মহানায়ক, আইয়ুব বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা, বর্তমান কৃষিমন্ত্রী সম্মানিত মতিয়া চৌধুরী। ওনারা সবাই জানেন আমি যখন ডাকসুতে ছিলাম, যে এই ঢাকা ইউনিভার্সিটি বলা হতো, আপনি যখন পড়েছেন অক্সফোর্ড অফ দ্য ইস্ট, কিন্তু এশিয়ার 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নাই। অন্য বিশ্ববিদ্যালয়ের কথা দূরেই থাক, ওই আমি বলছি 100-এর মধ্যেও নাই, ফার্স্ট টপ 100-এর মধ্যে নাই। অথচ আমাদের ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ক্যালকাটা ইউনিভার্সিটির উপরে ছিল, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির উপরে ছিল, দিল্লি ইউনিভার্সিটির উপরে ছিল। আমাদেরকে বলো তো অক্সফোর্ড অফ দ্য ইস্ট, ইউ হ্যাভ লস্ট দ্যাট স্ট্যান্ডার্ড। ওয়াই? এটাকে ইমপ্রুভ করার জন্য কি করছি? গতকাল মহামান্য রাষ্ট্রপতি গত পরশু কনভোকেশনে গিয়েছিলেন, 50তম কনভোকেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 100 বছর হচ্ছে। উনি যে আক্ষেপ করে বলেছেন যে বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হয় না কেন? আমরা তো নাকি স্বৈরাচার ছিলাম, আমাদের গণভিত্তি ছিল না। কিন্তু প্রেসিডেন্ট এরশাদ, জাতীয় পার্টি 1988-89 সালে এবং 1990 সালে ডাকসু নির্বাচন দিয়েছিলেন। তারপরে গত 27 বছরে আমরা দেখছি গণতান্ত্রিক সরকার দেশে আসছে, কিন্তু কই ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নাই। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নাই। সেলিম ভাই আছেন, উনিও ছাত্রনেতা ছিলেন, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, সংগঠক ছিলেন, শেখ সেলিম ভাই। উনি বলুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ঐতিহ্য ছিল ছাত্র রাজনীতি। আজকে কি আমরা সেই ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারি? আজকে যে আমি বললাম যে বঙ্গবন্ধুর মধ্যে শ্রদ্ধা নানছি, বঙ্গবন্ধু কেবল জাতির জনক নয়, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে উনি গ্রেপ্তার হয়েছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে, মায়ের ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করেছিল। সেই থেকে শুরু হয়েছিল স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার 62 সালে শিক্ষার আন্দোলন করেছিল এবং শিক্ষার অধিকারের জন্য আন্দোলন করেছিল, শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 69-এ মহান গণ অভ্যুত্থান করেছিল। তখন সেলিম বেলা ছিলেন, তখন তোফাল বেলা ছিলেন, এবং সেই তোফালের কথা আমরা এখন শুনি। বঙ্গবন্ধুকে 11 দফা আন্দোলনের মাধ্যমে। মাননীয় সদস্য, ভাই বলে সম্বোধন করবেন না। জি, মাননীয় সদস্য ভাই। জনাব তোফাল আহমেদ ছিলেন, সরি আমি উড্র করছি, তোফাল আহমেদ ভাই, তোফাল সাহেব ছিলেন, এবং তারা সবাই তখন, আমি একটু আবেগ তাড়িত হয়ে গেছি সেজন্য তো বলছি, কারণ আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম। তো 69-এর মহান গণ অভ্যুত্থান যখন আমরা শুনি, যে ইতিহাসের একটি অংশ, স্বাধীনতা আন্দোলনের একটি অংশ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতেই স্বাধীনতার পতাকা প্রথম আমরা তুলেছিলাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় গেছে? এবং মহামান্য রাষ্ট্রপতি কিন্তু কনভোকেশনের কথাগুলো বলেছেন যে ছাত্র রাজনীতি আজকে নাই, আজকে ছাত্র রাজনীতি অছাত্রদের হাতে। যাদের বয়স 50 বছর, যাদের বয়স 55 বছর, তারা এখন ছাত্র নেতা। আমরা 23, 24, 25 বছরে বেরিয়ে চলে আসছি বিশ্ববিদ্যালয় থেকে। এটা নাই কেন? আজকে এরপরে কিন্তু আরেকজন মতিয়া চৌধুরী, আরেকজন মেনন ভাই, রাশিদ খান মেনন, আরেকজন শেখ সেলিম, আরেকজন কি বলে তোফায়েল আহমেদ, আপনারা আর পাবেন না। কারণ যে সাপ্লাই লাইনটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, নতুন করে লিডারশিপ ডেভেলপ করছে না। তাই আমি আজকে অনুরোধ করব আপনার মাধ্যমে, মাননীয় স্পিকার, আপনিও বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্রী, উই আর প্রাউড অফ ইউ, কিন্তু আপনাদের অনুরোধ করব অবিলম্বে, আমরা এখানে অনেকে আছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইডেন গার্লস কলেজে উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনিও ছাত্ররাজনীতি করে আসছেন, উনিও দেশ ও কৃষ্টি আন্দোলন, কৃষ্টির বিরুদ্ধে আন্দোলন করেছেন, বইয়ের বিরুদ্ধে। সুতরাং উনি কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যাই নয়,
উনি কেবল বঙ্গবন্ধু কন্যা নয়, উনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জীবন থেকে এই জায়গায় এসেছেন, এখন আন্দোলন সংগ্রাম করছেন। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো দিচ্ছি না, কোনো ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছি না। অবিলম্বে তা দেওয়ার জন্য আমি দাবি জানাবো। একই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। আমি যে নিচের দিকে আসি, আপনার প্রাইমারি লেভেলে, আপনার এই ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কি দেখি চিত্র, একই চিত্র আমরা দেখি। গোল্ডেন জিপিএ পাচ্ছে, আমরা 98% পাস করতেছে, 88% পাস করছে, কিন্তু তাদের কোয়ালিটিটা কি? তাদের কোয়ালিটি হচ্ছে এত পুয়ার, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতিকে, তারা নাম বলতে পারে না। জাতীয় স্মৃতিসৌধ কোথায় তারা বলতে পারে না। নেপালের রাজধানী কি বলে নেপচুন। এই হচ্ছে যে গোল্ডেন জিপিএর অবস্থা, এটা টেলিভিশনে এসেছিল একবার, আমি দেখেছিলাম। তাহলে আমাদের গোল্ডেন জিপিএর দরকার নাই, সত্যিকার অর্থে শিক্ষার মান দরকার। অ্যান্ড এডুকেশন ইজ দ্য বেসিস অফ অল ডেভেলপমেন্ট। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত দ্রুত উন্নতির সোপানে তারা পৌঁছতে পারে। আমরা সেখানে পৌঁছতে চাই। সেই মুক্তিযুদ্ধের চেতনা, যে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই প্রতিষ্ঠা করতে চাইলে এবং এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠা করতে হলে শিক্ষিত জনগোষ্ঠী আমাদের দরকার। ঘরে ঘরে শিক্ষার আলো প্রজ্বলিত আমাদেরকে করতে হবে। আমরা তা যদি না করি, তাহলে কেবলমাত্র ডিগ্রি দিয়ে, সার্টিফিকেট দিয়ে আমরা কিন্তু কোনোভাবেই এই জাতিকে একটা শিক্ষিত জাতি হিসাবে আমরা তুলে ধরতে পারবো না। কারণ উই ক্যানট ডিসিভ আওয়ার সেলফ, এবং উই শুড নট গো ফর সেলফ ডিসেপশন। আত্মপ্রতারণা করে তো লাভ নাই। সত্যিকার অর্থে শিক্ষিত জাতি আমরা চাই, যে জাতি স্বাধীনতার ইতিহাস জানে, যে জাতি স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ, যে জাতি আগামী দিনে সেই স্বাধীনতার চেতনার আলোকে সেই বঙ্গবন্ধু সোনার বাংলা, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে সেই জাতি আমাদেরকে তৈরি করতে হবে। সেই জাতি তৈরি করার ক্ষেত্র হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই আমি মনে করি শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠানের আমূল কাঠামোগত পরিবর্তন করতে হবে। এখন বই নিয়ে কথা উঠছে, বইয়ের সিলেবাস চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে প্রতিদিন পত্রে লেখা হচ্ছে। কেন সিলেবাস চেঞ্জ হচ্ছে, কারা করেছেন সেটা কি আমরা বের করতে পারি না? শিক্ষামন্ত্রীকে একটা ইনকোয়ারি কমিটি করে ইমিডিয়েটলি এটা ফাইন্ড আউট করতে পারে না? সেটাও তিনি করছেন না। তাইলে আমরা শুধু এই রোজির পিকচার দিয়ে, এই গোলাপি একটা চিত্র দিয়ে দেশের আমরা নিজেরা যদি সন্তুষ্ট থাকি, তাহলে আগামী প্রজন্মের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং একই সাথে আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ডেভেলপমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স অলওয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। আপনার শুধু ডেভেলপমেন্ট থাকলে হবে না, সাথে সুশাসনও থাকতে হবে। আজকে নারী শিশু নির্যাতন বেড়ে গেছে। আমাদের সময় প্রথম নারী শিশু নির্যাতন বিরোধী কোর্ট এই পল্লীবন্ধু এরশাদ এই দেশে চালু করেছেন, তার আগে এটা ছিল না। এবং তখন অ্যাসিড মারা হতো নারীদেরকে। তিনি একটা আইন করেছেন যে যে অ্যাসিড নিক্ষেপ করবে ধরা পড়বে, বিচার হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। তারপরে অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে গেছে। আমি মনে করি নারী নির্যাতন রোধে, শিশু নির্যাতন রোধে কঠোর এবং ক্যাপিটাল পানিশমেন্ট ইন্ট্রোডিউস করা দরকার, যাতে করে আমরা এই নারীরা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, এবং এদের নিয়ে আমরা এতে থাকি। এরা আমাদের পরিবারের অংশ। এই শিশুরা আগামী আমাদের প্রজন্ম, তাই এদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য কঠোর আইনের ব্যবস্থা করতে হবে, যাতে করে কোনো অবস্থায় নারী নির্যাতনকারী, শিশু নির্যাতনকারীরা কোনো অবস্থায় আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যেতে না পারে। তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট আমি দাবি করছি। একই সাথে আমি মনে করছি আজকে যে দেশে যে রাজনৈতিক গগনে যে দুইটা ধারা আছে, একটা পজিটিভ পলিটিক্স, আমরা যারা পলিটিক্স এখানে আছি আমরা ইতিবাচক রাজনীতি বিশ্বাস করি, আমরা পরিবর্তন রাজনীতি বিশ্বাস করি, আমরা মানুষের ভাগ্যকে আমরা কি বলে দরিদ্র মানুষকে আমরা কাদের সমৃদ্ধ দেশে নিয়ে যেতে চাই। আর আরেকটি রাজনীতি দেশে চলছে নেতিবাচক রাজনীতি, সে বিএনপি জামাতের রাজনীতি। সেই বিএনপি জামাত রাজনীতি কি? জ্বালাও পোড়াও, মানুষ মারো, অগ্নি সন্ত্রাস করো, পেট্রোল বোমা মারো। এবং এই বিএনপি এদের সবচেয়ে বড় বেশি ক্ষতি করেছে। তারা যারা স্বাধীনতা বিরোধী, আজকে মার্চ মাসে দাঁড়িয়ে বলছি, সেই আলবদর আল শামসের নেতা সেই নিজামী মুজাহিদকে তারা আমাদের রক্তমাখা পতাকা তারা দিয়েছে তাদের গাড়িতে। সেই বিএনপিকে আমরা নিঃশ্বাস করে দিতে পারতাম রাজনৈতিক প্রক্রিয়ায়। আমি তাই ফিরে যাচ্ছি। কালকে যখন আমি বক্তব্যের কথা চিন্তা করছিলাম, তখন মনে পড়ছিল 90 সালে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করি, এখানে 3 জোটের অনেক নেতৃবৃন্দ আছেন এবং তারা সবাই জানেন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেবো, পল্লীবন্ধুর রাষ্ট্রপতির স্বাদ পদত্যাগ করবেন, 3 মাসের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন পরে নির্বাচিত সরকার এসে
আমরা যদি অন্যায় করে থাকি, দুর্নীতি করে থাকি, আমরা যদি স্বৈরাচার হয়ে থাকি, আমাদের বিচার আচার করবে, প্রেসিডেন্ট এরশাদের বিচার আচার করবে, তার মন্ত্রীদের বিচার করবে। কিন্তু রাষ্ট্রক্ষমতা ছাড়ার 6 দিনের মাথায় তৎকালীন প্রাক্তন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন এরশাদ আমাদের পার্টির চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হলো। তার স্ত্রীকে, যিনি হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন, উনি রাজনীতি করতেন না, তাকেও গ্রেপ্তার করা হলো। মাননীয় সদস্য 5 মিনিট। জি, আমি শেষ করছি, পলিটিক্যাল অ্যাসপেক্টটা দিয়ে শেষ করছি। তারপর আমাদের সব মন্ত্রিসভা সবাইকে গ্রেপ্তার করা হলো। কাকে গ্রেপ্তার করা হলো না? নিজামীকে গ্রেপ্তার করা হয় নাই, মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই মুজাহিদিকে, এবং তাদেরকে ভোট করার অধিকার দেওয়া হলো। এবং সেদিন আওয়ামী লীগ চুপ করেছিল। সেদিন যদি আওয়ামী লীগ মাথা তুলে বলতো, বিবেক থেকে কথা বলতো যে না, যারা স্বাধীনতার বিরোধী, যারা স্বাধীনতার বিরুদ্ধে চালন করেছে, এদেশের পতাকার বিরুদ্ধে করেছে, যারা আলবদর আলশামস বাহিনী গঠন করেছে, তাদের ভোট করার কোনো অধিকার নাই, তাদেরকে বন্ধ করা হোক, তাহলে কিন্তু এদেশের রাজনৈতিক ইতিহাস ভিন্নতর হতো। 90 সালে আমরা জেলে বসে কোন রকম নির্বাচনের প্রচারণা ছাড়া আমাদের সমস্ত অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই মহোৎসবে যেমন জামাত ইসলামী ছিল, বিএনপি ছিল, অন্য সব দলও ছিল। এবং দুর্ভাগ্যজনক সত্য যে আওয়ামী লীগ বন্ধুরা তখন 20 বছর পরে কি হবে সেটা ভাবতে পারেননি। সেই বিএনপি, সেই জামাত এখন মহিরুর উপর যখন আত্মপ্রকাশ করেছে, তখন আপনারা বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু সেদিন যদি আপনারা বলতেন যে ঠিক আছে, এরশাদ স্বৈরাচার, আমরা খারাপ কাজ করেছি, আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, তারা তাদের বিচার করবে, তাহলে কিন্তু, এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া হোক প্রকাশ্যে। আজকে লেভেল প্লেইং ফিল্ডের কথা বিএনপি বলে, বেগম জিয়া বলে, জামাত ইসলামী বলে, এটা নিয়ে সাংবাদিকরা লেখে। তখন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য প্রযোজ্য ছিল না। আমরা এই দেশের নাগরিক না, আমাদের ডেমোক্রেটিক বার্থ রাইট নেই, কিন্তু সেদিন কেউ আমাদের পক্ষে কথা বলেনি। এবং যারা বন্ধুরা, আমাদের বন্ধুরা বসে আছেন, যারা ইতিবাচক রাজনীতি বিশ্বাস করেন, পরিবর্তন রাজনীতি বিশ্বাস করেন, তারাও কিন্তু সে কথাটা বলেননি। এবং সেই দিন যদি আমাদেরকে প্রকাশ্যে নির্বাচনী তৎপরতা দেওয়া হতো এবং এরশাদকে যদি 3 মাসের জন্য বাইরে রাখা হতো শুধু নির্বাচনের জন্য, তারপর আপনারা আমাদেরকে জেলে নেন, যাই করেন, বিচার আচার যাই করুন, তাহলে কিন্তু 35 সিট নয়, আমরা 70-80টা সিট পেতাম। আপনারা 120টার মতো সিট পেয়েছিলেন। তাহলে বিএনপি কোনো ক্ষমতা আসতো না, আমরাই আবার ক্ষমতা আসতাম, আপনারাই এত ক্ষমতা আসতেন। এবং বিএনপি নামে কোনো দল আজকে থাকতো না। জামাত ইসলামের এই যে নিজামী এবং কি বলে, ওই মুজাহিদের গাড়িতে কোনো ফ্ল্যাগ উঠতো না। তাহলে এই জন্য আজকে আপনাদের ভুলের জন্য আজকে তারা এসছে। ইতিহাসের কাঠগড়ে একদিন দাঁড়াতে হবে। হিস্ট্রি উইল নট অ্যাবসর্ব ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। ইতিহাস নিরপেক্ষ, ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বাধীনতার মাসে, অগ্নিজরা মাসে, যে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সে মাসে আমি এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছি, ইতিহাসকে সামনে আপনাদেরকে একদিন দাঁড়াতে হবে। যে সেই ভুলের মাসুল আপনারা এখন দিচ্ছেন, প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে বলছেন, জামাতের বিরুদ্ধে বলছেন, এত রাজনৈতিক প্রক্রিয়া নিঃশেষ হয়ে যেত, এত থাকতো না। কিন্তু আপনাদের সেই ভুলের মাসুল এদেশের মানুষকে 26-27 বছর ধরে দিতে হচ্ছে। 2বার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে আপনাদের ভুলের জন্য। তাই বন্ধুরা আমার, আসুন ইতিহাস থেকে শিক্ষা নিই। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা তাকাই, আমরা যাই ইতিবাচক রাজনীতির দিকে। আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, যারা রাজনীতি করে তারা ভুল করতেই পারে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মেনন ভাই বলে বসে আছিলেন, ওই 3 দলীয় জোটের একজন নেতা ছিলেন মেনন ভাই, রাশিদ খান মেনন সাহেব, এবং তিনিও জানেন সেটা। তাইলে আজকে বিএনপি আসতো না। তাহলে আসুন আজকের এই সময় আমরা শপথ নেই মার্চ মাসে, যে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা সবাই মিলে যারা ইতিবাচক রাজনীতি করি, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ গড়ার প্রশ্নে কোনো মত পার্থক্য নাই, অর্থনীতির প্রশ্নে কোনো মত পার্থক্য নাই, হরতাল এর প্রশ্নে কোনো মত পার্থক্য নাই, সন্ত্রাসের প্রশ্নে কোনো মত পার্থক্য নাই, জঙ্গিবাদের প্রশ্নে কোনো মত পার্থক্য নাই। জাতীয় এই নীতিমালার ভিত্তিতে একটা ঐক্যমত বলছে আমরা দেশকে একটা সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, বিএনপি জামাত মুক্ত আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।